আসসালামু আলাইকুম। আমার এই ছোট মাথায় মাঝে, মাঝে কিছু প্রশ্ন ঘুরপাক খায়। আর যখন সেই প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারি না, তখনই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটি শেয়ার করি, উত্তর খোঁজার চেষ্টা করি। সেরকমই একটি প্রশ্ন কিছুদিন হলো আমার মাথায় উদয় ঘটিয়েছে। প্রশ্নটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার কি ভয় ডর বলতে কিচ্ছু নেই? মাঝে, মাঝে এমন কিছু কর্মকাণ্ড করেন, যা দেখে রীতিমতো আমি অবাক হয়ে যাই। কেন বললাম এই কথাটি? যে দেখুন আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের একটি অধিবেশন। সেখানে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে। এই পর্যন্ত ঠিক আছে। এটি আমাদের দেশের জন্য খুবই ভালো একটি খবর। কিন্তু প্রশ্নটি এসেছে এইজন্য যে তার ভয় ডর বলতে কিচ্ছু নেই। যখন তিনি ঘোষণা করলেন মাত্র ৭ সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে তিনি সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন। এটি দেখে রীতিমতো আমি অবাক। কারণ কি দেখেন, আমরা যদি বিগত সময়ের দিকে একটু তাকাই, কোন রাষ্ট্রীয় সফরে এত কম সংখ্যক লোক যেতে দেখেছেন? আমি তো অন্তত দেখিনি। আচ্ছা, একটি দেশের প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম। যদি আমরা বিগত সময়ের কোন একটি মন্ত্রণালয়ের দৃশ্যের দিকেও তাকাই, তাহলেও দেখব যে এত কম সংখ্যক নিয়ে কোনো মন্ত্রণালয়েরও কোনো রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হয়নি বিগত ১৫ বছরে। অথচ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত বড় একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন, তা মাত্র ৭ সদস্য বিশিষ্ট টিম নিয়ে। অবাক করার বিষয় না বলুন তো? চলুন একটু অতীতে চোখ বুলাই। ইতিহাসের পাতা যদি এক এক করে খুলে দেখি, তাহলে বিগত ১৫টি বছরে যতগুলো রাষ্ট্রীয় সফর হয়েছে, সেখানে আমরা দেখেছি এত সংখ্যক সদস্য নিয়ে রাষ্ট্রীয় সফরগুলো হয়েছে যে কখনো, কখনো পুরো একটি বিমানকে ভাড়া করেও নিয়ে যেতে দেখেছি আমরা। তার মানে সংখ্যা ছিল এত অধিক মাত্রায়। এবার আমি জানি আমার এই কথাটি আওয়ামীপন্থী যে ভাই-বোনরা রয়েছেন তাদের গায়ে ভীষণ রকম লেগে যাবে। আর তখনই বলা শুরু করে দিবেন, "আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে? বা কি কোথা থেকে বলছেন? মন গড়া কথা বলবেন না।" ভাই, আমি মন গড়া কথা কোনটা বলি না। কথা বাড়িয়ে লাভ নেই। বরং চলুন আমরা একটু ইতিহাসের এক-একটা পাতা উল্টিয়ে দেখে আসি যে বিগত ১৫ বছরে রাষ্ট্রীয় সফরের যে দৃশ্যগুলো ছিল তার ২-৪ টি। বিগত স্বৈরশাসক সরকার ম্যাডাম হাসিনা, তিনি তার ক্ষমতাকালীন সময়ের শেষ সফর ছিল চীনে। যেখানে ওই রাষ্ট্রীয় সফরে তিনি ১৯৬ জন সদস্য নিয়ে সফর করেছিলেন। এছাড়াও শুধুমাত্র তিনি একা নন, বরং তার যে বোন ছিলেন, তার সাথে পলকে, পলকে মন্ত্রী ছিলেন। এরকম আরো অনেক সেলফি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যারা ভিভিআইপি বিমানের টিকেট নিয়ে তারা কিন্তু এই রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেছিলেন। এবং ১টি ২টি নয়, অসংখ্য, অসংখ্য উদাহরণ কিন্তু আমরা তুলে ধরতে পারি। এবার আসা যাক সেই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কি ধরনের দৃশ্য আমরা দেখেছিলাম। একটি উদাহরণ দিতে চাই যে যেমন ওয়াসা থেকে বিগত সময়ে নিরাপদ পানির প্রশিক্ষণ নিতে তারা ৪১ জন গিয়েছিলেন উগান্ডাতে। কারণ তারা কিভাবে পানিকে নিরাপদ করবেন সেটি তারা জানেন না, তাই খুব জানা দেশ উগান্ডাতে তারা গিয়েছিলেন ৪১ জন। অথচ যেখানে উগান্ডার মানুষ তারাই এখন পর্যন্ত তাদের নিরাপদ পানির ব্যবস্থাটা নিশ্চিত করতে পারেনি, যেখানে নিরাপদ পানির এখনো অনেক, অনেক সংকট রয়ে গিয়েছে। বিগত সময়ে সবথেকে বেশি আলোচিত যে রাষ্ট্রীয় সফরটি ছিল তা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা খিচুড়ি রান্না প্রশিক্ষণ নিতে ১,০০০ সদস্য বিশিষ্ট অর্থাৎ ১,০০০ কর্মকর্তা মিলে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নিতে তারা যেতে চেয়েছিল ব্রাজিল, ভারত, সাউথ আফ্রিকা এবং থাইল্যান্ডে। যা অনেক বেশি আলোচিত নয়, বরং সমালোচিত হয়েছিল। এভাবে যদি এক এক করে রাষ্ট্রীয় সফরের দৃশ্যগুলো আমরা তুলে ধরতে চাই, তাহলে অনেক, অনেক তুলে ধরা যাবে। সো সেখানে আর কথা বাড়াতে চাই না। ২-১টি তুলে নিয়ে আসলাম জাস্ট তুলনামূলক পার্থক্য করার জন্য। নিশ্চয়ই এক শ্রেণীর লোক বলা শুরু করে দিবেন যে রাষ্ট্রীয় সফর তো অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে দেশের প্রধানরা বিভিন্ন দেশে যাবে, সরকারি বড় বড় কর্মকর্তারা বিভিন্ন দেশে যাবে, প্রশিক্ষণ নিবে, সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাবে। অতএব এটা তো প্রয়োজন, এটা নিয়ে তো এমন করে বলার কিছু নেই। অবশ্যই প্রয়োজন, অবশ্যই সরকার প্রধান, তার মন্ত্রী পরিষদ, বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা
অবশ্যই তাদের প্রশিক্ষণ নিতে হবে, রাষ্ট্রীয় সফর দিতে হবে, আমিও আপনাদের সাথে একমত। কিন্তু প্রশ্ন তখনই এসে যায় যখন খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য 1000 সদস্য বিশিষ্টকে 4টি দেশে যেতে হয়। কেন রে ভাই? আমাদের দেশের মা বোনরা কি খিচুড়ি রান্না জানেন না? আপনারা কি কখনো খিচুড়ি খাননি? নাকি মা বোনের ঘরে ঘরে রান্না করা যে খিচুড়ি সেটা অনেক বেশি অখাদ্য ছিল? নিশ্চয়ই না। বরং বাংলাদেশি খাবার সেটা অনেক বেশি মুখরোচক, যা পৃথিবীব্যাপী জানে। এরপর বিশুদ্ধ পানির প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন উগান্ডাতে, তাও 1-2 জন নয় বরং 41 জন, অথচ যে দেশে তারাই এখনো নিরাপদ পানি নিশ্চিত করতে পারেনি। কি হাস্যকর না এই রাষ্ট্রীয় সফরগুলো? এরপরে আসুন যে ম্যাডাম হাসিনা যে সফর দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনিও এত এত ভালো ভালো প্রশিক্ষণ নিয়ে এসেছেন, এত এত রাষ্ট্রের সাথে সম্পর্ক সে জোরদার করেছেন, এবং এই নলেজকে তিনি দেশে এসে কাজে লাগিয়েছিলেন কোন কাজে তা আমাদের কাছে খুব ক্লিয়ার। তিনি তার সেই রাষ্ট্রীয় সফরে পাওয়া নলেজকে কাজে লাগিয়েছিলেন গুম, খুন, হত্যা, আয়নাঘর বানানো। সর্বোপরি শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সাধারণ নিরস্ত্র নিরপরাধ আমাদের সেই ছোট ছোট বাচ্চাদেরও প্রাণ কেড়ে নেয়ার বিষয়ে। এরপরেও যদি কেউ বলে থাকেন এই বিগত রাষ্ট্রীয় সফরের পক্ষে আর্গুমেন্টে আসতে চান, তাহলে বলবো যে আপনার ঠিকানা হওয়া উচিত অবশ্যই এই সুস্থ সভ্য সমাজে নয়, বরং আপনার ঠিকানা হওয়া উচিত বাংলাদেশে যে পাবনা মানসিক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের বিছানায়। কারণ যে মানুষের মিনিমাম চোখ কান খোলা আছে, যে মানুষের মিনিমাম মনুষ্যত্ব বোধ আছে, যে মানুষের মিনিমাম সুস্থতা রয়েছে, সে কখনোই ওই ধরনের রাষ্ট্রীয় সফরকে কখনোই সাপোর্ট করতে পারে না। এখন যদি রাষ্ট্রীয় সফরের গুরুত্ব নিয়ে কেউ কথা বলতে চান যে হ্যাঁ রাষ্ট্রীয় সফর খুব গুরুত্বপূর্ণ, সুতরাং সে কারণে বিগত সময়ে সরকার এত এত বিশাল বাহিনী নিয়ে তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, বিমান ভাড়া করে তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, বিভিন্ন কর্মকর্তারা বিশাল বাহিনী নিয়ে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, তাহলে আপনাদের প্রতি প্রশ্ন, আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে রাষ্ট্রীয় সফরে যোগ দিতে যাচ্ছেন সেটা কি গুরুত্বপূর্ণ নয়? সেটা কি দেশের জন্য কোনো কল্যাণকর নয়? এখন যদি এই দুই সরকার প্রধানের আমি রাষ্ট্রীয় সফরকে একটু পাশাপাশি রাখি, তাহলে আমার কাছে মনে হয় যে বিগত সময়ে স্বৈরশাসক এবং তার দলবল যে রাষ্ট্রীয় সফরে যেতেন তারা মনে হয় নিজেরা ভয় পেতেন যে তাদের কোথায় কি করে। কারণ বিশেষ করে প্রবাসী থাকা বাংলাদেশিরা বিগত ওই ম্যাডাম হাসিনার প্রতি তো অনেক বেশি ক্ষিপ্ত ছিলেন তার কর্মকাণ্ডের কারণে। তো সেখানে তাদের বোধহয় ভয় লাগতো যে কিভাবে আমাকে সেভ করা যায়, আমি একা গেলে বা আমি অল্প সংখ্যক সদস্য নিয়ে গেলে না জানি আমার পরিণতি কি হয়, সেজন্যই বোধহয় তিনি ওরকম দল বল ভারী করেই যেতেন। অন্যথায় এমন দৃশ্য হওয়ার কথা না। তো যাই হোক, এখনো তো অনেকেই বলবেন যে রাষ্ট্রের এত বড় বড় বিষয় নিয়ে আপনার মতো একজন সাধারণ মানুষ কেন কথা বলছেন, কি প্রয়োজন আপনার, আপনি কি বোঝেন, আপনি কি রাজনীতি বোঝেন নাকি, আপনি কি রাষ্ট্রীয় সফর বোঝেন নাকি? ভাই, আমি রাষ্ট্রীয় সফর বুঝি না, আমি বুঝতেও চাই না। আমি এত বড় বড় বিষয় বুঝি না, বুঝতেও চাই না। তবে এতটুকু বুঝি যে বিগত সময় হোক আর এখনকার সময় হোক, যে রাষ্ট্রীয় সফরগুলো হয়েছে কিংবা হচ্ছে ভবিষ্যতেও হবে, সেগুলো যে খরচ রয়েছে অর্থাৎ বিমান ভাড়া, তারপরে সেখানে যাওয়ার পরে থাকা খাওয়া A to Z সবকিছুর যে খরচের জায়গাটা, সেই অর্থের উৎসটা হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণ। সুতরাং যেহেতু আমাদের টাকায় আজকে এই ক্ষমতার চেয়ারে বসে তারা রাষ্ট্রীয় সফরের নামে বিভিন্ন রকম মজ মাস্তি করে বেরিয়েছে, যা অযৌক্তিক, যার কোনো প্রয়োজন ছিল না, যা লোক দেখানো ছিল, যা হাস্যকর ছিল, যেই রাষ্ট্রীয় সফরে জনগণের কোনো কল্যাণে কাজে আসেনি, অথচ জনগণের রক্ত ঝরানো ঘাম ঝরানো উপার্জিত অর্থের থেকে আসা রাষ্ট্রীয় আয়, সেই আয় থেকে অর্থ নিয়ে তারা নিজেদের জীবনকে রঙিনভাবে সাজিয়েছে, তারা প্লেনে উড়ে বেরিয়েছে, তারা নানান রকম নিজেদের জীবনকে উপভোগ করেছে। অথচ সেখানে আমাদের বাংলাদেশের মানুষগুলো ছিল জিম্মি হয়ে, না পেরেছে তারা কথা বলতে, না পেরেছে তারা স্বাধীন একটা জীবনকে উপভোগ করতে। আজকে জানেন এই যে কথাগুলো বলছি না, এগুলো কোনো প্রয়োজনই ছিল না যদি বিগত সময়ের ওই যে বিমান ভাড়া করে অধিক সংখ্যক সদস্য নিয়ে যে রাষ্ট্রীয় সফর ছিল সেগুলো যদি আমাদের দেশের কল্যাণে আসতো। সেটি কিন্তু হয়নি। আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রশ্ন করা হয়েছিল আপনি এত কম সংখ্যক নিয়ে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন কেন, এটি
তখন তিনি বলেছেন যে দেশের অর্থের খরচ বাঁচানোর জন্যই আমি আজকে এত কম সংখ্যক নিয়ে যাচ্ছি, কারণ বিগত সরকার দেশের অর্থনৈতিক অবস্থা এমনভাবে ভেঙে দিয়েছে, এমনভাবে তলানিতে ফেলে দিয়ে গিয়েছে যে সেখান থেকে উঠে দাঁড়ানো সত্যি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমি জানি যে ম্যাডাম হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাদের মধ্যে তুলনা কোনো দিক থেকেই হয় না, আমি পার্থক্যটি করতেও চাইনি। কিন্তু সত্যি কথা, যখন অতীত ইতিহাসের দিকে তাকাই আর যখন দেখি যে জনগণের টাকা লুটপাট করে খাওয়ার যে কত রকম পথ তারা তৈরি করেছিল, জনগণের ঘাম ঝরানো অর্থকে দিয়ে তারা কিভাবে তাদের বিলাসী জীবনযাপন করেছিল, জনগণের অধিকার হরণ করে কিভাবে তারা তাদের রাজপ্রাসাদ সাজিয়েছিল, জনগণকে না খাইয়ে রেখে কিভাবে তারা নানান রকম মুখরোচক খাবার খেয়ে দিন যাপন করেছিল, তখন ভেতরটা অনেক বেশি কষ্ট লাগে, তখন ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। তারপরেও আজকে হয়তো আমরা এভাবে করে কথা বলতাম না যদি না শেষ সময়ে আমাদের এই সন্তানদের জীবন কেড়ে না নিত, সাধারণ মানুষের জীবন কেড়ে না নিত, তাহলে হয়তো এতটা বলার প্রয়োজন হতো না। তো যাই হোক, তাদের কথা বলে আর লাভ নেই, কারণ যা করেছেন তার কর্মফল আল্লাহ যেন তাদেরকে দেন। সর্বশেষ কথা হচ্ছে, স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের জন্য গর্বের, আপনি আমাদের জন্য অহংকারের। সত্যিকারের একজন নেতা বোধহয় আপনিই, নয়তো এমনভাবে আপনি দেশের খরচের কথা, দেশের মানুষের কথা আপনি ভাবতেন না। আর যদি আপনি সত্যিকারের দেশপ্রেমিক না হতেন, তাহলে কখনোই আপনার মুখ থেকে আমরা শুনতে পেতাম না সেই লাইনগুলো, যে আপনি দুদিন আগেই বলেছেন যে অন্তত মাসে একটা করে চিঠি লেখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কেননা আমরা হয়তো অনেক সময় আমাদের মাথা থেকে ছুটে যাবে অনেক কিছু, যেহেতু তোমরা যেভাবে দেখে আসছো আমরা সেভাবে দেখতে জানি না। এই যে কথাগুলো, যদি কেউ দেশকে ভেতর থেকে ভালো না বাসে, যদি কেউ দেশের মানুষের কথা এই ভেতরের মন দিয়ে না চিন্তা করে, তাহলে তার মুখ থেকে কখনোই এরকম লাইনগুলো আসার কথা না, এরকম বাণীগুলো নিঃসৃত হওয়ার কথা না। তো যতদিন আল্লাহ আপনাকে আমাদের মাঝে রাখে, এভাবেই দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক ভালো কিছু আপনি করার চেষ্টা করুন, যাতে করে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমোতে পারে, একটু শান্তিতে খেতে পারে। নাগরিক অধিকার বলতে যা যা বোঝায় তা যেন আমরা একজন সাধারণ মানুষ খুব ভালোভাবে উপভোগ করতে পারি, আমরা নিশ্চিন্তে স্বাধীন একটি দেশে জীবনযাপন করতে পারি। মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, দেশ এবং দশের জন্য কাজ করার তৌফিক দিক। এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।